সামনে আমরা যখন হচ্ছে পুরো চ্যাপ্টারটা শেষ করব তখন ইনশাআল্লাহ আমরা আবার পরীক্ষা দিব। যে ইনশাআল্লাহ আপনারা করবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা কিনা ক্লাস বোনের ডেফিনেশনটা কেউ বলতে পারবেন? জি স্যার, পারবো। সজীব না, সজীব ছাড়া কেউ, অন্য কেউ? জি স্যার, পারবো। স্যার বলবো? বলেন। না না, সজীব না, নাসিম আক্তার স্মৃতি। Bone is a specialized connective tissue composed of calcified extracellular matrix. ক্যালসিফাইড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স না? জি স্যার। পরে আর কি? স্যার ওই যে osteoblasts, থ্রি বোন সেল, osteoclasts আর একটা হচ্ছে osteocytes। আচ্ছা, বোন এমন একটা জিনিস যেটার মধ্যে ক্যালসিফাইড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে। বোন সেল, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এই জিনিসটা থাকে। আর বোন হচ্ছে স্পেশালাইজ কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। বোনের ডেফিনেশন যখন বলবেন এই তথ্যগুলো অবশ্যই অবশ্যই আপনার মাথায় থাকতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা বোনের ক্লাসিফিকেশন পড়বো। কি ব্যাপার, আসে না কেন? আচ্ছা, বোনের ক্লাসিফিকেশন পড়বো, তাই তো? বোন কত প্রকার কেউ বলতে পারবেন? আপনি চিন্তা করেন আপনার শরীরে যে হাড় আছে, হ্যাঁ, এই হাড়গুলার আপনার কিছু কিছু হাড় আছে লম্বা, আবার কিছু কিছু হাড় আছে খাটো, আবার কিছু কিছু হাড় আছে যেরকম মনে করেন যে আপনার রিস্ট জয়েন্টে, কবজির যে জয়েন্টের মধ্যে 8টা বোন আছে, একদম ছোট ছোট, মার্বেলের মতো ছোট ছোট। আবার আপনার দেখেন হাতের মধ্যে বা পায়ের মধ্যে টিবিয়া, ফিবুলা, রেডিয়াস আলনা, হিউমেরাস, ফিমার, হ্যাঁ, এই বোনগুলো কি আবার অনেক লম্বা, তাই না? আবার কিছু কিছু বোন দেখবেন যার নির্দিষ্ট কোনো শেপই নাই। যেরকম ধরেন হচ্ছে আমি যদি বার্টিবাগুলা বলি, আমাদের স্কাল বা খুলিটা বলি, হ্যাঁ, এগুলার কোনো নির্দিষ্ট শেপই নাই। স্ক্রিন শেয়ার করেন। আবার আপনার হচ্ছে হচ্ছে কিছু কিছু বোন আছে গোলাকার, হ্যাঁ, কিছু কিছু বোন আছে কি গোলাকার। তো এরকম বিভিন্ন ধরনের বোন আমাদের হিউম্যান বডিতে আছে না? তো এই জন্য বোনকে মরফোলজিক্যালি 6টা ভাগ করা গেছে। এখন কথা হচ্ছে মরফোলজিক্যাল, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবো। এখন কথা হচ্ছে যে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, মরফোলজি বলতে কি বোঝান? কেউ বলতে পারবেন মরফোলজি বলতে কি বোঝা? স্যার অঙ্গ সংস্থান। অঙ্গ সংস্থান না, হয় নাই। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অর্থাৎ অ্যাকর্ডিং টু সাইজ এন্ড শেপ অনুসারে, হ্যাঁ, অর্থাৎ এটা কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু মোটা, হ্যাঁ, কিরকম আকৃতির, এই সাইজ এন্ড শেপ, অ্যাকর্ডিং টু সাইজ এন্ড শেপ, এই কথাটা মানে হচ্ছে মরফোলজি। এই কথাটা মানে হচ্ছে মরফোলজি। কথাটা বুঝতে পারছেন? এই কথাটা মানে হচ্ছে মরফোলজি, মানে এই জিনিসটা কতটুকু লম্বা, কতটুকু খাটো, কতটুকু চওড়া, হ্যাঁ, আর একটা নির্দিষ্ট শেপ যে গঠন করে, নির্দিষ্ট একটা আকৃতি আছে, এই নির্দিষ্ট শেপ এন্ড আকৃতি অনুসারে যদি আপনি কোনো কিছু বর্ণনা করতে চান তাহলে সেটাকে বলা হয় মরফোলজিক্যাল। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এরকম ধরুন হচ্ছে কিছু কিছু বোন আমি যেটা বললাম যে কিছু লম্বা আছে, কিছু খাটো আছে, কিছু গোলাকৃতির আছে, কিছু আবার হচ্ছে মনে করেন যে নির্দিষ্ট কোনো শেপ নাই।
আবার কিছু আছে এটার ভিতরে হচ্ছে আপনার বাতাস থাকে, হ্যাঁ, একটু খুলকা টাইপের, যেরকম শুলা, হ্যাঁ, শুলার ভিতরে পাট গাছ আছে, ওই পাট গাছের ভিতরে দেখবেন যে একটা পিছনে ফাঁকা ফাঁকা, হ্যাঁ। আবার কিছু কিছু আছে যে আপনার একদম রিস্ট্রিক্টেড টাইপের, হ্যাঁ, একটু নরম নরম টাইপের কিছু বন আছে, হ্যাঁ। এরকম বিভিন্ন ধরনের বন আছে, মানে দেখতে এটাকে বলা হয় মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। আবার ধরুন হিউম্যান বডির প্রত্যেকটা বনে, হ্যাঁ, কোন না কোনো টিস্যু দ্বারা তৈরি, প্রত্যেকটা বনে কি কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি না? এই কানেকটিভ টিস্যু দ্বারা যে তৈরি, কিছু বনের মধ্যে আপনার হচ্ছে যখন হচ্ছে সেটা অনগ্রোয়িং হয়, মানে যখন এটা বৃদ্ধি হইতেছে, বড় হইতেছে, যখন হচ্ছে যে কোনো একটা গাছ যখন বড় হয়, ছোট থাকে, মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, ওই টাইমে ওই গাছের ডাল পালা, হ্যাঁ, এগুলো কি একটু নরম টাইপের মতো থাকে না? আবার গাছটা অনেক বড় হয়ে গেলে গাছের ডাল কি অনেক শক্তিশালী হয়ে যায় না? ঠিক এইরকম যে বনগুলো অনগ্রোয়িং মানে ডেভেলপ হচ্ছে, আপনার ছোট মানুষ তখন তো বনগুলো আস্তে আস্তে বড় হবে, তাই না? আপনি অ্যাডাল্ট না ধরেন সাপোজ, তাহলে ওই অনগোয়িং বনগুলো হচ্ছে নরম টাইপের থাকে, ওগুলোকে বলা হয় উবেন বন। আর যেগুলো শক্তিশালী হয়ে যায় ওগুলোকে বলা হয় ল্যামিনার বন, অর্থাৎ প্রমিনেন্ট শক্তিশালী টাইপের, হ্যাঁ। মানে এইটা অ্যাকর্ডিং টু হিস্টোলজিক্যালি টিস্যু অনুসারে, ওই যে প্রত্যেকটা বডি তো আমাদের কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি। যখন কানেকটিভ টিস্যু দ্বারা ছোট সময় বড় মানে ছোট সময় যখন ওই বনটা কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি হয়, ওইটা একটু নরম টাইপের থাকে, তখন ওইটাকে বলা হয় উবেন বোন। আর যখন ওইটা বড় হয় শক্তিশালী হয়ে যায় তখন সেটাকে বলা হয় ল্যামিনার বোন। বুঝতে পারছেন? এরপর হচ্ছে বাইটেকচার বা ম্যাক্রোস্কোপিক্যালি, হ্যাঁ, ম্যাক্রোস্কোপিক্যালি কিছু বোন আছে যে আপনার ধরেন হচ্ছে এই টুক্কা দিবেন অনেক শক্ত লাগে, হ্যাঁ, ওগুলো হচ্ছে কম্প্যাক্ট, মানে তার যে আউটার রিজনটা আছে যেটা আপনি দেখবেন, ওই আউটার রিজনটা মানে অনেক মোটা টাইপের মতো থাকবে। আর কিছু কিছু বোন আছে যে ইনার রিজন ভিতরে, হ্যাঁ, মানে উপরে চিকন থাকবে, হ্যাঁ, ভিতরে হচ্ছে একটু বোন মেরু ক্যাভিটি থাকবে, হ্যাঁ, একটু নরম টাইপের থাকবে, ওগুলো বলা হয় ক্যালসেনিয়াস বা স্পঞ্জি টাইপের বোন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার বুঝাই বলি। আমরা বনের ডেফিনেশনটা তো জানি, বন একটা স্পেশালাইজ কানেকটিভ টিস্যু দ্বারা তৈরি, ক্যালসিফাইড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স থাকে, তিনটা বোন সেল, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট এন্ড অস্টিওক্লাস্ট থাকে, আর স্পেশালাইজ সাপোর্ট ফর বডি এন্ড প্রটেক্ট মেনি ইন্টারনাল অর্গান, অর্থাৎ বোন আমাদের বডিটাকে সাপোর্ট করে এবং বডির অনেক যে ইন্টারনাল অর্গান আছে এগুলোকে সাপোর্ট করে, তাই না? আচ্ছা, এই পর্যন্ত আমরা জানি। এরপরে আপনার হচ্ছে bones can be classified in different way, অর্থাৎ বোনকে হচ্ছে হচ্ছে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায়। একটা দিচ্ছে হিস্টোলজিক্যাল ক্লাসিফিকেশন। হিস্টোলজিক্যাল মানে অ্যাকর্ডিং টু টিস্যু, টিস্যু অনুসারে, কিছু উবেন টিস্যু আর কিছু ল্যামিনার টিস্যু, হ্যাঁ। ওই উবেন টিস্যু দ্বারা যে বনগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে উবেন বন, আর ল্যামিনার টিস্যু দ্বারা যে বনগুলো সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় ল্যামিনার বোন। আচ্ছা, উবেন বোন, উবেন বোন মানে হচ্ছে ওই বনগুলো ডেভেলপিং অ্যান্ড গ্রোয়িং বন, অর্থাৎ যে বনগুলো ম্যাচিউর হচ্ছে, শক্তিশালী হচ্ছে, হ্যাঁ, বড় হচ্ছে, ওগুলোকে বলা হয় উবেন বোন। আর অ্যাডাল্ট বোন বা ল্যামিনার বোন কোনগুলো? যে বনগুলো আপনার হচ্ছে ম্যাচিউর হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, অথবা নর্মাল যে বনগুলো, দেখেন অ্যাডাল্ট বোন অফ অল নর্মাল রিজন, অর্থাৎ আমাদের হিউম্যান বডির নর্মাল রিজনের প্রত্যেকটা অ্যাডাল্ট বোনকেই ল্যামিনার বোন বলা হয়। এরপরে বাইটেকচার বা ম্যাক্রোস্কোপিক্যালি, অর্থাৎ দেখতে, হ্যাঁ, ধরুন হচ্ছে আপনার এই জিনিসটা ধরলেন মোটা, হ্যাঁ, মানে এটা মোটা, এটা কারণ কি? এটা কারণ হচ্ছে ওইটার যে আউটার রিজনটা আছে, অর্থাৎ যে চার পাঁচটা আছে, এটা হচ্ছে ধরেন একজন মোটা মানুষের, হ্যাঁ, একজন মোটা মানুষের হাত আপনি হচ্ছে যখন ধরবেন, এটা মানে আপনি সহজে ধরতে পারবেন না, পরিপূর্ণ ধরতে পারবেন না, কারণ হচ্ছে কি ওর হচ্ছে চারদিক ওর আউটার রিজনটা, হ্যাঁ, বাহির
বাহিরের শেপটা অনেক মোটা, এই জন্য। ঠিক এইরকম আপনার হচ্ছে আমাদের বোনগুলো আউটার বোনগুলো আউটার রিজন হচ্ছে আপনার ঠিক, ওগুলোকে বলা হয় কম্প্যাক্ট রিজন, কম্প্যাক্ট বোন। আর যেগুলো ইনার রিজন অফ বোন মানে থিন টাইপের, তারপরে হচ্ছে আপনার বোন মেরুর সাথে লাগিয়ে থাকে, হ্যাঁ, মানে একটু টান লাগলে ক্ষয়ে পড়ে সহজে হচ্ছে ভেঙে যায়, হ্যাঁ, ওই জিনিসগুলোকে বলা হয় ক্যালসিনিয়াস বা স্পঞ্জি টাইপের বোন। কথা বুঝতে পারছেন? ওকে। জি স্যার। এরপর যেটা বলছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ বোন, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাসিফিকেশন। এই প্রশ্নটা আসে, এই প্রশ্নটা এই বছর রিটেন পরীক্ষাতেও আসছে, ক্লাসিফিকেশন অফ বোন, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ বোন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশনটা কি? মানে সাইজ, আকার আকৃতি দেখতে, অ্যাকর্ডিং টু বেস অফ শেপ এন্ড সাইজ। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন বলতে কি বোঝায়? অ্যাকর্ডিং টু বেস অফ শেপ এন্ড সাইজ। কথা বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। এরপরে আপনার হচ্ছে লং বোন। লং বোন কারে কয়? These are considerably longer than they are wide. অতএব তারা বেশি প্রশস্ত এবং হচ্ছে কম্পারেটিভলি, হ্যাঁ, বা তুলনামূলকভাবে তারা কি লং। মানে লং বোনের কথাই যে বোনগুলো লম্বা, আর কোনো আলাপ নাই। এক্সাম্পল ফিমার, টিবিয়া, ফিবুলা, ফিমেরাস। ফিমার কোনটা চিনেন তো, তাই না? জি স্যার। আচ্ছা, টিবিয়া, ফিবুলা কোনগুলো চিনেন না? জি স্যার। আচ্ছা, তাহলে তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে শর্ট বোন। শর্ট বোন কোনগুলো? ছোট ছোট যেগুলো, যেরকম আমাদের কবজির বোনগুলো, তারপরে পায়ের গোড়ালির বোনগুলো, কার্পাল আর টার্সাল বোনগুলো। শর্ট বোন কোনগুলো? কার্পাল আর টার্সাল বোন। কার্পাল বোন কয়টা বলেন তো? 16টা। কার্পাল বোন 16টা, টার্সাল বোন 14টা। 14টা। ওকে, গুড। এরপরে হচ্ছে ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? এই যে ধরেন হচ্ছে আপনাকে যদি একজন বলে মানে কোনো বিষয় নিয়ে পাতলা, দুষ্টা মজা করতেছে, মানে কি আপনি আপনি তখন বলেন এই তুই ফ্লার্ট করিস আমার সাথে, মানে মিথ্যা বলা, ফাফড় মারা, হ্যাঁ, মানে ওইটা কি স্টাবিলিটি বা শক্তিটা কি কম, বুঝতে পারছেন? অর্থাৎ এই যে ধরুন হচ্ছে আমাদের যে স্টার্নামের বোনগুলো আছে, স্কাপুলাটা আছে, হ্যাঁ, এই বোনগুলোর ভিতরে ফাঁপা থাকে, এই জন্য এগুলোকে বলা হয় ফ্ল্যাট বোন। এটা এখানে লেখছে স্টার্নাম, রিবস, স্কাপুলা। আচ্ছা, এরপরে হচ্ছে ইরেগুলার বোন। ইরেগুলার বোন, কার্পাল বোন আর টার্সাল বোন গুলো কোনগুলা? আচ্ছা, হাতের এই যে আমাদের হাতের কবজি আছে না, হাতের কবজি আর পায়ের কবজি, অর্থাৎ এই যে পায়ের যে গোড়ালির বোনগুলো আছে এগুলো হচ্ছে টার্সাল। আর আমাদের হাতের যে কবজি আছে, এই হাতের কবজির বোনগুলো হচ্ছে কার্পাল। কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে। এরপরে হচ্ছে আপনার ফ্ল্যাট বোন, বললাম তো স্টার্নাম, রিবস, স্কাপুলা, এগুলো হচ্ছে ফ্ল্যাট বোন। এরপরে হচ্ছে ইররেগুলার বোন। ইররেগুলার মানে কি? অনিয়মিত, অর্থাৎ যার নির্দিষ্ট কোনো শেপ সাইজ কিছুই নাই, হ্যাঁ, যেরকম হচ্ছে, হ্যাঁ, যেরকম হচ্ছে বাটি বা হিপ বোন, হ্যাঁ, বেস অফ স্কাল, হ্যাঁ, মাথার খুলির বেস, তারপরে এই যে আমাদের যে এই মানে আপনার হচ্ছে হিপ বোনটা আছে, পিঠে যে মেরুদণ্ডটা আছে, ওইখানে যে বাটি বা আছে, এগুলো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই। এগুলো এক কথায় যে ঠুন্ডা মুন্ডা কয় না, যে এইটা ঠুন্ডা মুন্ডা হয়ে গেছে, আঞ্চলিক ভাষায় আমরা বলি ঠুন্ডা মুন্ডা। আপনারা কি বলেন? বুঝতে পারছেন আমার কথাটা? মানে ও হচ্ছে ধরেন একটা পাতিল, হ্যাঁ, দীর্ঘদিন যাবত ব্যবহার করতেছেন, এখন মনে করেন যে আপনার জামাইয়ের সাথে আপনার লাগছে কাজিয়া, পরে বেড়া আইয়া মনে হয় রাগ কইরা পাতিলটারে ভাঙ্গা মুঙ্গা, হ্যাঁ, ই করে ফেলছে, একবারে মানে আকার আকৃতি নষ্ট করে ফেলছে। এটা আমরা কই ঠুন্ডা মুন্ডা। বুঝতে পারছেন? মানে এরকম হয়ে গেছে, মানে নির্দিষ্ট কোনো শেপ দেওয়া যাচ্ছে না, লম্বা না, খাটা না, মোটা, কিছুই বলা যাইতেছে না।
এইটাকে আপনার বলা হয় ইরেগুলার, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার, বুঝতেছি। আগে আগে এরকম দেখতাম, গ্রামে দেখতাম, মনে হয় যে হাজবেন্ড ওয়াইফ জামাই বউ কাজ্জা লাগিয়া মনে হয় যে পাতিল মাতিল সব বেল্লা মারে। হ্যাঁ, এখন আবার এগুলা তো হয় না, এগুলা এখন দেখা যায় না, ছোট সময় দেখতাম। স্যার এখন ঝাড়ু নেই। না, আসলেও সত্যি কথা বলতে মানুষের কালচার সংস্কৃতি এখন ধরেন হচ্ছে একটা রিক্সা চালক হোক, হ্যাঁ, একটা দিনমজুর হোক, সে কিন্তু এখন মোটামুটি মানে আচার আচরণ বা হচ্ছে সভ্যতা, হ্যাঁ, এই জিনিসগুলো মানুষ এখন অনেক চেঞ্জ করছে। খেয়াল করে দেখেন, এখন মিনিমাম একটা রিক্সা চালক হইলেও সে হচ্ছে সুন্দর একটা ঘর দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, সুন্দর হচ্ছে একটা ল্যাট্রিন দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ, মানুষ গেলে আপ্যায়ন করে বা হচ্ছে মানে মানুষের সাথে সুন্দরভাবে কথা বল। এটা কিন্তু আলটিমেটলি বাংলাদেশের একটা হিউজ পরিমাণ চেঞ্জ হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, আজকে থেকে 10 বা 12 বছর আগে যে এলাকায় গেলে দেখতেন খালি টিনের ঘর, খালি ঝগড়া, হ্যাঁ, মানুষ হচ্ছে মানে এই দিন মজুর অথবা রিক্সা চালক এগুলোর উপর ডিপেন্ড থাকতো, ওই মানুষগুলোর মধ্যে আলটিমেটলি অনেক চেঞ্জ আসছে। এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি বলতে পারেন। আচ্ছা, তাহলে আমরা যে আলাপটা করতেছিলাম, আচ্ছা, তাহলে ইরেগুলার বনগুলো বুঝতে পারছি। এরপর নিউমেটিক বন, অর্থাৎ যেই বনগুলোর ভিতরে বাতাস ঢুকতে পারে ওগুলোকে বলা হয় নিউমেটিক বন। যেই বনগুলোর ভিতরে বাতাস ঢুকতে পারে ওগুলোকে বলা হয় নিউমেটিক বন, বুঝতে পারছেন? যেরকম হচ্ছে ম্যাক্সিলা, স্পিনয়েড, অ্যাথময়েড, এগুলো হচ্ছে নিউমেটিক বন। কথা ক্লিয়ার? এরপরে সিসাময়েড বন। সিসাময়েড মানে যেগুলো হচ্ছে একটু সফট টাইপের বোন থাকে, হ্যাঁ, সেগুলো হচ্ছে প্যাটেলা, বুঝতে পারছেন? তাহলে জি স্যার। লং বোন মানে লম্বা, ফিমার, টিবিয়া, ফিবুলা। শর্ট বোন মানে খাটা, কার্পাল, টার্সাল। তারপরে হচ্ছে ফ্ল্যাট বোন মানে ফাফা, স্টার্নাম, রিবস, স্কাপুলা। ইররেগুলার বোন মানে নির্দিষ্ট কোনো শেপ নেই, ভার্টিব্রা, হিপ বোন, হ্যাঁ। তারপরে নিউমেটিক বোন মানে বায়বীয় বোন, যেগুলোর ভিতরে বাতাস ঢোকে, ম্যাক্সিলা, স্পিনয়েড, অ্যাথময়েড, হ্যাঁ। সিসাময়েড বোন, প্যাটেলা। কথা ক্লিয়ার? মনে জি থাকবে? স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ। অফ বোন অবশ্যই অবশ্যই মাথার ভিতরে সুন্দর করে গাইথা রাখতে হবে। বলেন না যে মনের ভিতর গাইথা রাখুম তোমারে, এরকম ভাবে এখন এই সুন্দর কইরা ক্লাসিফিকেশন অফ বোন রে একটু রাখেন, নয়তো কিন্তু উপায় নাই, বিপদে পড়বেন। কথা বুঝতে পারছেন? ওকে, ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, এরপরে কম্পোজিশন অফ বোন আলাপ একটাই, তিনটা মানে এক্সট্রাসেলুলার ক্যালসিফাইড ম্যাট্রিক্স আর অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট, এই জিনিসগুলো দিয়ে বোন তৈরি হয়েছে। তিনটা বোন সেল। বোন সেল কয়টা? বোন সেল কয়টা? তিনটা। কি? অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট আর হচ্ছে অস্টিওক্লাস্ট, ঠিক আছে? আর হচ্ছে এক্সট্রাসেলুলার ক্যালসিফাইড ম্যাট্রিক্স থাকে, হ্যাঁ, এই জিনিসগুলো বোনের মধ্যে থাকে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কাজ হচ্ছে আপনার পেরিওস্টিয়াম। পেরিওস্টিয়াম হচ্ছে কভারিং অফ বোন। বোনের কভারিং এর নাম কি? বোনের কভারিং এর নাম কি? কার্টিলেজের কভারিং এর নাম কি? কার্টিলেজের কভারিং এর নাম কি? পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, পেরি মানে কি? পেরি মানে হচ্ছে যে উপরে থাকে আর জিনিসকে আবৃত করে রাখে যে জিনিসটা, ও হচ্ছে পেরি, তাই না? যেরকম বোন, বোন মানে আমরা বুঝি অস্টিও, বোন মানে কি বুঝি? অস্টিও। তাহলে যে বোনকে কভার করে নাম কি? ওর নাম পেরিওস্টিও, তাই না? এই জন্য বোনের কভারের নাম হচ্ছে পেরিওস্টিয়াম। আর কার্টিলেজ মানে হচ্ছে কন্ড্র। কার্টিলেজ মানে কি? কন্ড্র। কার্টিলেজ মানে কি? কন্ড্র। এই জন্য কার্টিলেজের কভার নাম কি? কন্ড্রোসাইট। কার্টিলেজের কভার নাম কি?
পেরিকন্ডিয়াম। সরি, কার্টিলেজের কভারের নাম পেরিকন্ড্রিয়াম। কার্টিলেজের কভারের নাম কি? কন্ড্রোসাইট। কার্টিলেজের সেলের নাম, কার্টিলেজের সেলের নাম কি? কার্টিলেজের একটা সেল থাকে, নাম কি? কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট। কার্টিলেজের কভারের নাম কি? পেরিকন্ড্রিয়াম। মানে ওই যে কন্ড্রো মানে কি? কার্টিলেজ। কার্টিলেজের যে কভার করে রাখবে ওর নাম অবশ্যই পেরি, মানে পেরিকন্ড্রিয়াম। হার্টের কভারের নাম কি? পেরি 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 পেরিটোনিয়াম কার বলেন? ও পেরিকার্ড পেরিকার্ডিয়াম। হার্ট মানে কি? কার্ডিয়াক বা কার্ডিয়াম বা হার্ট একই কথা, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, বনের কভারিং এর নাম কি? পেরিওস্টিয়াম আচ্ছা, এরপর হচ্ছে আপনার একটা লং বোনের বৈশিষ্ট্য জানবো আমরা। হ্যাঁ, আমরা শিখবো ক্যারেক্টারিস্টিক্স অফ লং বোন, একটা লং বোনের বৈশিষ্ট্য জানবো। আচ্ছা আচ্ছা, এর আগে আমরা হচ্ছে মানে লং বোন বলতে কি বোঝায়? লং বোন বলতে যেগুলো বড় এবং হচ্ছে প্রশস্ত, ওগুলো তো লং বোন, তাই না? আচ্ছা, পার্টস অফ লং বোন। লং বোনে কি কি পার্ট থাকে? ডায়াফাইসিস, ইপিফাইসিস, মেটাফাইসিস, এই পার্টগুলো থাকে। এখন ডায়াফাইসিস কি, ইপিফাইসিস কি, মেটাফাইসিস কি, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এই যে দেখেন, এই যে একটা, এটা একটা লং বোন দেখতেছেন, এই যে চিত্রটা, এটা একটা লং বোন, এটা একটা লম্বা বোন। এই বনের এই যে এখানে মাঝখান দিয়ে অর্ধেক কাটছে দেখেন। আচ্ছা, এটা পরে বোঝেন। এই যে দেখেন, আমরা একটা এক্সাম্পল পড়ছিলাম হাইল্যান্ড কার্টিলেজের। হাইল্যান্ড কার্টিলেজের একটা এক্সাম্পল পড়ছিলাম, আর্টিকুলার কার্টিলেজ, মনে আছে? জি স্যার। মানে এই বোনের মাথায় এই যে কার্টিলেজটা আছে, এটা হচ্ছে হাইল্যান্ড কার্টিলেজ। এটা হচ্ছে মূলত আর কি আর্টিকুলার কার্টিলেজ, মূলত হচ্ছে হাইল্যান্ড কার্টিলেজের একটা এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে এটা একটা বোনের মাথা। এই যে দেখছেন, এটা একটা বোনের মাথা, মানে ওইটাও এরকম মাথা থাকতো, কিন্তু কাইটটা ভিতরে কি আছে এই জিনিসটা দেখাইছে। তো এই হচ্ছে একটা বোনের একটা মাথা। হ্যাঁ, এই মাথার পার্টটুকু বলা হয় ইপিফাইসিস। এই মাথার পার্টটুকু বলা হয় ইপিফাইসিস। এই যে নিচের মাথাটুকুকে বলা হয় ইপিফাইসিস। আচ্ছা, আমরা প্রক্সিমাল আর ডিস্টাল শিখছিলাম। প্রক্সিমাল মানে কি? কাছাকাছি। আর ডিস্টাল মানে কি? দূরে। এখন এইটা হচ্ছে বোনের মেন মাথা। হ্যাঁ, এইটা হচ্ছে বোনের মেন মাথা। এটুকু কি আমাদের হিপ জয়েন্টের সাথে, এই যে কোমরের যে জয়েন্টটা হিপ জয়েন্টের সাথে, এই জন্য এটাকে বলা হয় প্রক্সিমাল ইপিফাইসিস। এই জন্য এই পার্টটুকে বলা হয় কি? প্রক্সিমাল ইপিফাইসিস। দেখছেন, এই যে দাগ দেওয়া কিন্তু প্রক্সিমাল ইপিফাইসিস। এই যে এইটুকু হচ্ছে প্রক্সিমাল ইপিফাইসিস। আচ্ছা, এই যে এইখান থেকে প্রক্সিমাল থেকে যেটা দূরে থাকবে সেটা কি? ডিস্টাল। এটা কি নিচে বা দূরে, এই জন্য এটা হচ্ছে ডিস্টাল ইপিফাইসিস। কথা বুঝতে পারছেন? জি স্যার। আমরা ইপিফাইসিস পার্টটা চিনছি। জি স্যার। ওকে, আচ্ছা, এরপরে আমরা শিখবো মেটাফাইসিস। এই যে মানে গলার মতো, হ্যাঁ, নিক মানে গলার মতো যে পার্টটুকু, এই যে এটুকু, হ্যাঁ, এইটুকু হচ্ছে মেটাফাইসিস। এই যে দেখেন মেটাফাইসিস, এই যে মেটাফাইসিস দেখছেন। আচ্ছা, পরে এই মেটাফাইসিসের মাঝখানে ঠিক একটা লং বোনের ঠিক মাঝখানে যে সম্পূর্ণ পার্ট, এটাকে বলা হয় ডায়াফাইসিস। এটাকে বলা হয় ডায়াফাইসিস। কথাটা কি বুঝতে পারছেন? এটাকে বলা হয় ডায়াফাইসিস। মনে করেন যে এটা একটা বোন, তাইলে এই উপরের মাথাটা কি? এই উপরের মাথাটা হচ্ছে প্রক্সিমাল ইপিফাইসিস, আর নিচের মাথাটা হচ্ছে ডিস্টাল ইপিফাইসিস। পরে মাথার যে গোড়ালি বা নিক, মাথার যে গোড়ালি, এটুকু বলা হয় মেটাফাইসিস। আর মাঝখানে বডি সম্পূর্ণ পার্টটুকু, সরি, এইটুকু বলা হয় ডায়াফাইসিস। মানে আপনার হচ্ছে নিক বা হচ্ছে এই মাথার গোড়ালি অংশকে বলা হয় ডায়াফাইসিস। আর না, ঠিকই তো বলতেছিলাম, মেটাফাইসিস। এই সম্পূর্ণ বডিকে বলা হয় ডায়াফাইসিস।
ঠিক আছে, এই যে সম্পূর্ণ বডি, এই যে সম্পূর্ণ বডি, এটুকু হচ্ছে কি, এটুকু কি বলেন? ডায়াফাইসিস। আর শুধু এই যে যে মানে গোড়ালির যে গোড়ালির শুধু এই অংশটুকু, এই যে অংশটুকু, মেটাফাইসিস। আর উপরে এটা হচ্ছে প্রক্সিমাল প্রক্সিমাল ইপিফাইসিস। এটা হচ্ছে ডিস্টাল ইপিফাইসিস। কথা বুঝতে পারছেন? জি স্যার, একদম একদম ক্লিয়ার না? জি স্যার। আমরা জানলাম লং বোন বলতে বোঝায় যে লং বোনটা লম্বা, এক কথায়। আচ্ছা, তারপরে আমরা জানলাম লং বোনের কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। একটা লং বোনের কয়টা পার্ট? 3টা পার্ট। কি কি? ইপিফাইসিস, মেটাফাইসিস আর হচ্ছে ডায়াফাইসিস। ইপিফাইসিস, মেটাফাইসিস আর হচ্ছে ডায়াফাইসিস। ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনার হচ্ছে এই যে মনে করেন যে আপনার এই এই শক্ত আবরণটা পাস করলে, মনে করেন যে একটা লংবনে যদি আপনি কাটলে, বিশেষ করে ছেলেরা এটা সম্পর্কে একটু বেশি পরিচিত, কুরবানির মাংস যখন কাটবেন দেখবেন যে এরকম গুড়ালির মাথা যখন কাটার পরেই মাঝখানে দেখবেন যে একদম হচ্ছে নরম সফট টাইপের, হ্যাঁ, মানে একটু শক্ত শক্ত, মানে একটু নরম, মানে খুব বেশি শক্ত না, যে বনটা থাকে ওইটাকে বলা হয় স্পঞ্জি বন, ওইটাকে বলা হয় স্পঞ্জি বন। আর এটার মাঝখানে যে আপনারা হচ্ছে যখন খান, হ্যাঁ, ললি খান, এরকম মানে টান দিলে যে নরম জিনিসটা বের হয়ে আসে, হ্যাঁ, এরকম টান দিলে নরম একটা জিনিস বের হয়ে আসে না, ওইটার নাম হচ্ছে বোন মেরু। ওইটার নাম কি? বোন মেরু। এটা ক্যালসিয়াম না, এটার নাম হচ্ছে বোন মেরু বা মেরুরজ্জ। বুঝতে পারছেন? মূলত হচ্ছে আমাদের হিউম্যান বডির চিফ ব্লাড ফর্মিং অর্গানের নাম কি, কে বলতে পারবেন? বোন ম্যারো স্যার। বোন মেরু। এই বোন মেরুই কিন্তু মূলত আমাদের হিউম্যান বডিতে রক্ত উৎপাদন করে। ঠিক আছে? তাইলে আমরা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ দেখলাম, স্পঞ্জি বোন দেখলাম, রিড বোন মেরু দেখলাম, হ্যাঁ। আচ্ছা, এই যে ইপিফাইসাল লাইন বা ইপিফাইসাল প্লেট বলছিলাম না, আপনার হচ্ছে এই হাইলিন কার্টিলেজের এক্সাম্পল বলছিলাম না, ইপিফাইসাল প্লেট। এই যে দেখেন, এইটুকু হচ্ছে ইপিফাইসাল প্লেট বা ইপিফাইসাল লাইন, দেখছেন? এই যে। আচ্ছা, এরপরে একটা বোনের ঠিক ভিতরে যে মানে লেয়ারটা থাকে এটাকে বলা হয় এন্ডোস্টিয়াম। বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে পেরি বা এক্সো, ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে এন্ডো বা ইন। এন্ডো বা ইন, ঠিক আছে? সবথেকে ভিতরে যে লেয়ারটা থাকে এটাকে বলা হয় এন্ডোস্টিয়াম। কথা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে কম্প্যাক্ট বোন, মানে যে টুক্কা দিলে যে শক্ত অংশটুকু বোনে লাগে, হ্যাঁ, উপর দিকে, ওইটুকু হচ্ছে কম্প্যাক্ট। আর সব থেকে উপরে যে আবরণ, যে পাতলা পর্দাটা আছে, কভারটা আছে, এটা হচ্ছে পেরিওস্টিয়াম। এটা হচ্ছে পেরিওস্টিয়াম। এরপরে মেডুলারি ক্যাভিটি নামে একটা শব্দ আছে। মেডুলারি ক্যাভিটি মানে ওই বোনের ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে, যেরকম শুলা, পাট গাছ যে আছে, এই পাট গাছ বা শুলাটা যদি ভাঙেন, ওটার ভিতরে ফাঁকা জায়গা থাকে না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওই শুলা বা হচ্ছে আপনার পাট গাছ, শুলা চিনছেন তো সবাই, তাই না? জি স্যার। আচ্ছা, পাট গাছ, ওই শুকনা শুলাটা ভাঙলে ভিতর থেকে দেখবেন যে একটা নরম একটা হচ্ছে বের হয়। পরে ছোটবেলায় পোলাপান কি করে ওইটা দিয়ে বিড়ি খা। আসলে মানে ছোট সময় মেমোরি অনেক সুন্দর। আচ্ছা, ওই যে ফাঁকা গর্ত জায়গাটা, হ্যাঁ, আপনি খাইতেন? আল্লাহ, অবশ্যই শৈশবটা অনেক সুন্দর। আচ্ছা, তাহলে ওইটার ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে ওইটাকে বলা হয় মেডুলারি ক্যাভিটি। ওইটার ভিতরে যেটা থাকে ওইটাকে বলা হয় মেডুলারি ক্যাভিটি। বুঝতে পারছেন? আচ্ছা,
তাহলে আমরা আজকে মেডুলারি ক্যাভিটি চিনলাম, পেরিওস্টিয়াম চিনলাম, কম্প্যাক্ট বোন চিনলাম, এন্ডোস্টিয়াম চিনলাম, ইপিফাইসাল লাইন চিনলাম, রিড বোন মেরু চিনলাম, স্পঞ্জি বোন চিনলাম, কার্টিলেজ আর্টিকুলার কার্টিলেজ চিনলাম। চিনতে পারছি? চিনতে জি পারছি? স্যার জি স্যার আচ্ছা আর একটা হাড় কেটে ভালো করে করা লাগে, হ্যাঁ একটা হাড় কেটে ভালো করে গবেষণা করা লাগে। হ্যাঁ, একটা হাড় কাইটা ভালো করে গবেষণা করতে হবে। এই হচ্ছে আপনার হাড়টাই কাটতে হবে। আর আপনি দয়া করে দয়ালু হয়ে যান, আপনার বাবার কাছে বল চাইলেন যে আমার হাড়টা দেশ ও জাতির স্বার্থে, শিক্ষার স্বার্থে দান করে দেই। দেশ ও এগুলো স্বার্থে না, ঢাকা আমাদের জন্য দান করলেই হবে, আমরা দোয়া করবো। মর্গে বুঝছেন, আসলে জীবন এক এক জায়গায় এক এক রকম বৈচিত্র্যময়। হ্যাঁ, ঢাকা মেডিকেলের মর্গে লাশ বা কাটাকাটি, মানুষ কাটাকাটি, হ্যাঁ, এই জিনিসগুলো মানে কোনো ব্যাপারই না, মানে এটা কোনো জিনিসই না। মনে করেন যে যারা ওই মর্গে চাকরি করে, এরা ওইখানে সামনে লাশ, এইখানে খাইতেছে, এইখানে আলাপ করতেছে, এইখানে গান বাজাইতেছে, এইখানে মনে করেন যে আড্ডা দিতেছে, একটু পর পর একটা লাশ আইতাছে, রিসিভ করতেছে, কাটতেছে, দুমার-দুম কাটতেছে, দুমার-দুম পরীক্ষা করতেছে, মানে দ্যাটস নো ফ্যাক্ট। আপনিও কাটছিলেন? ওদের ভয় করে না? হ্যাঁ, তো আপনিও কাটছিলেন লাশ? না আমি কাটি নাই, আমি মর্গে। তো ভাবলাম তখন অনেক কিছু রাত্রে স্যার, তাহলে স্যার ভয় লাগবে তো। ভয় না, ওটা কোনো ব্যাপারই না, বললাম না। এই ধরুন হচ্ছে সকালে যখন হচ্ছে মানে 2 তলায় উঠি, সকালে যখন ডিউটিতে আসি, যা মানে যখন হচ্ছে গেট দিয়ে ঢুকবো, দেখবো গেটের মধ্যে 3-4টা লাশ পড়ে রয়েছে, 3-4টা লাশ হচ্ছে মানে এটা কোনো ব্যাপারই না। এখন এই লাশ দেখা বা মানুষের কান্না দেখা, হ্যাঁ, মানে এটা কোনো জিনিসই না। এটা জি মানে স্যার, বিভিন্ন পরিমাণে মানে এমন একটা অবস্থা চলে গেছে যে ওরা লাশ কাটতে কাটতে, ধরেন লাশ কাটতে, লাশ দেখতে দেখতে আল্লাহর যে স্মরণ করব, এটাও ওদের মানে কনসার্ন থাকে না, কারণ এটা ওদের কাছে অভ্যস্ত, এটা কোনো ব্যাপারই না। তখন হঠাৎ করে যদি আপনি একটা লাশ দেখেন, একটা মানুষ দেখেন, তখন আপনার ভয় লাগবে, আল্লাহর কথা লাগবে। তো প্রতিদিনই যদি আপনি এটা দেখেন, তখন এটা আপনার কাছে কোনো জিনিস হবে না। হ্যাঁ, এটা আমি তো ভয় দেখান না, এমনি ঢাকা মেডিকেলে যেতে চাইছি, আরো ভয় দেখাচ্ছে। আর যদি কথার কথা আপনার মর্গে ঘরে ভিতরে ঢোকেন, দেখবেন যে এতটুকু মানুষ কাটতে অর্ধেক ছেড়ে দিছে, এখানে হার্ট ছেড়ে দিছে, এখানে লাংস। স্যার বললেন না আর স্যার, বলে না রাইতে ঘুম হবে না। স্যার, আরো ঢাকা মেডিকেলের কথা বলতেছেন পিছনে স্যার স্যার। দাঁড়ায় থাকবে। ভয় দেখান, তাহলে ভালো হবে। তো আপনার হচ্ছে মানে ওগুলো নিয়ে তো গবেষণা করা হয়, এগুলো তো আসলে পড়াশোনা বা হচ্ছে আসলে তো দেশের উন্নয়নের স্বার্থে, কারণ আপনি যখন একটা জিনিস নিয়ে গবেষণা করছেন, শিখতেছেন, তাই না? আচ্ছা, এই হলো ঘটনা, বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা ইপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই জিনিসগুলো আমরা শিখতে পারলাম। তাহলে আমাদের কাজ হচ্ছে এই ড্র এন্ড লেবেল করা, এই লঙ্ঘনটা ড্র করব এবং কোন পার্ট কি কি এইটার নাম ইনস এন্ড আউট সুন্দর করে লিখবো, তাহলে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। তাহলে আগামী শনিবার যখন ক্লাস হবে, এই ক্লাসের পূর্বে আপনাকে সময় দিলাম আজকে থেকে আগামী শনিবার পর্যন্ত, এর মধ্যে অবশ্যই চিত্রটা আঁকায়া ইনবক্সে আমাকে ছবিটা পাঠাবেন, অবশ্যই, কোনোভাবেই ভুল করা যাবে না, আচ্ছা, মনে থাকবো? জি স্যার। আর শনিবারে কি আমাদের এক্সাম হবে? শনিবারের দিন ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে, কমিটি মেডিসিন চ্যাপ্টার 1-2 এর এক্সাম হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার, একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। স্যার। আমরা হচ্ছে আইএসটি থেকে স্যার হচ্ছে এই কি বলে ফরেনসিকে স্যার যেতে পারবো? না, ফরেনসিকে যাওয়ার সুযোগ নেই। স্যার যা মানে আছে, ও
বুঝতে পারছেন? ফরেনসিকে বা অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। আচ্ছা স্যার। ওকে। স্যার এটা বলা ছিল। হ্যালো। জি স্যার। হঠাৎ করে আমি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছি, কিসের জন্য জানি না। এটা কি টাইম আছে? বুঝি না। টাইম স্যার টাইম তো নেই। টাইম তো থাকার কথা না। আচ্ছা, কে জানি কোশ্চেন করছিলেন? একটা কথা আছে। স্যার একটা স্যার, কথা আছে। বলেন। স্যার টাকাটা কি পাইছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছি। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? স্যার শোনেন, হচ্ছে বলেন। মানে আগে ফার্স্টে বেসিক গুলো পড়তাম না, ওগুলা এখনো মানে মুখস্থই আছে, তাড়াতাড়ি বলতে পারি। এখন যেগুলো চ্যাপ্টার করাচ্ছেন ওগুলা ফুল চ্যাপ্টার যখন মানে পড়তে যাই এত আটকায় যায়, ভুলে যায়, মানে ফার্স্টে দেখতে হবে, এরকম হয় কেন? আগে এরকম হয়তো না, এত বেশি প্রবলেম হচ্ছে। এটা হয় কারণ হচ্ছে এর মানে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে, আপনি পাইতেছেন। হ্যাঁ, এইটা মানে এই না যে আপনি পিছিয়ে গেছেন, আপনি পাবেন না, এরকম না। হ্যাঁ, শুনেন, যদি সব ব্যাপারগুলো সহজই হইতো। অ্যানাটমি ফিজিওলজি মিললে 11টা চ্যাপ্টার। এজন্য প্রায় আপনি 1 বছরের উপরে ক্লাস করবেন খালি 11টা চ্যাপ্টার। তাহলে যদি সহজ হইতো তাহলে 11 চ্যাপ্টার 11 দিন পড়েই আপনার লাভ মায়ের সেকেন্ড ইয়ার তুললে। সজীব ভাইয়া কত সুন্দর সব বলতে পারে তাড়াতাড়ি করে, আমরা কেন পারতেছি না? মানে আমারই কেমন আরে হচ্ছে তোমরা পড়লেই পারবে, আমি কি পারি? তবু এরকম হচ্ছে। সজীব ভাইয়া বলার কারণ একটা কারণ আছে। 1 নাম্বার কারণ, ও ভালো পড়াশোনা করে, মানে পড়াশোনার প্রতি ডেডিকেটেড। হ্যাঁ। 2 নাম্বার কারণ হচ্ছে ও এইচএসসি কমপ্লিট করা সায়েন্স থেকে। এজ এ রেজাল্ট ওর এটাই মূল কারণ। সায়েন্স থেকে এইচএসসি কমপ্লিট করা। এজ এ রেজাল্ট ওর আগে থেকে আরো বেসিকটা স্ট্রং। এখন আপনারা হচ্ছে বেসিক স্ট্রং কম এবং পড়াশোনা কম করেন, এই জন্য আপনাদের মনে থাকে কম। বুঝতে পারছেন? করি না স্যার, বেশি করি তো, তবু এরকম হচ্ছে। এটা ভালো সাইন, এটা তো খারাপ লক্ষণ না, এটা ভালো লক্ষণ। আস্তে আস্তে আপনারা পারবেন। আর এইখানে তো হচ্ছে মানে আপসেট হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। যদি মনে করেন যে সহজই হইতো, তাহলে তো বললাম তো, ওই যে 3 মাসে সিলেবাস শেষ, 3 মাসে সব কমপ্লিট। মানে অ্যানাটমি ফিজিওলজি হচ্ছে দেবদাস প্রেমিক প্রেমিকা। দেবদাস প্রেমিক প্রেমিকা কিরকম? মনে করেন যে যদি কথার কথা ধরেন একজনের সাথে আরেকজনের 6 দিন 5 দিন 7 দিন কথা না হয়, তাইলে মনে করেন যে ঘূর্ণিঝড় ছুটতে যা ওদের মধ্যে। তারপর মনে করেন যে ব্রেকআপ হয়ে যা। হ্যাঁ, সম্পর্ক ঠিক থাকে না। এখন যদি আপনার যদি এরকম সবসময় কন্টিনিউ হইতেই থাকে, হ্যাঁ, তার সাথে ভালো সম্পর্ক না থাকে, তাহলে কি ভালো আউটকাম আসবে?